হ্যাঁ কষ্ট খালি করেন না হে কথা নজর খারাপ হয়ে গেছে আপনি কালা কুটকুটা দেখি নজর হারে খারাপ হয়েছে ঢাকা থেকে ওই যে ধান কাটিয়া টাঙ্গাল থেকে ধান কাটিয়া এনে 7-8 মাল তুলছিলাম। এতে যে বেহানা খাইছে এখন এতে গাওটাও দুই আইলে এখন কি খাইব শাক নাই এখন 8 বাজার করা হারি না আমরা খাই না এখানে কোনো মসজিদ নাই। নামাজ কোথায় পড়েন? নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ সেটা বাড়িতেই পড়ি। জুমার নামাজটা আমরা অন্য এলাকায় গিয়ে পড়ি। আসামের গোয়ালপাড়া, আসামের গোয়ালপাড়ার কাছে চলে আসছি। খুব খুশি হলাম শহরে যে আসছেন দেখবেন নিগা খুব খুশি। চরের মধ্যে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন বাড়ি। ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রামের রলাকাটা চরের মানুষগুলো এই নতুন চরে বাসা বেঁধেছে। প্রতিনিয়ত এই নদীর সাথে যুদ্ধ করে ভাঙনের কবলে পড়ে হার মানতে হয় চরের এসব মানুষজনদের। তাদের জন্মই যেন এমন কষ্ট করার জন্য, এমন যুদ্ধ করার জন্য। চরের শিশুদের পড়াশোনার বেহাল অবস্থা, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কেননা এসব চরে নেই কোনো স্কুল। আজকে আমি এই কুড়িগ্রামের রলাকাটা চরের মানুষের কষ্টের জীবন আপনাদেরকে দেখাবো। কুড়িগ্রামের যাত্রাপুর ঘাট থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এই রলাকাটার চরে পৌঁছাতে হয়। তো বন্ধুরা, যাত্রাপুর ঘাট থেকে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পর আমরা একটা দুর্গম চরে পৌঁছাইলাম। আপনি এই চরেরই বাসিন্দা? হ্যাঁ এই চরের নাম কি আপনার? রলাকাটা। এখান থেকে তো কুড়িগ্রাম অনেক দূর, মানে যাত্রাপুর। হ্যাঁ আপনি যাত্রাপুর প্রতিদিন যাতায়াত করতে পারেন? ওই খুব কষ্ট হয়। কতদিন পর পর যান? এই সপ্তাহে 2 দিন, হাটের দিন করে যান। 8 দিন। এই নদীকে কেন্দ্র করে যাদের এই বাড়িগুলো, চরগুলো, তারা কিন্তু সব সময় হচ্ছে এই নদীতেই গোসল করে। এই কাকা হচ্ছে নদীতে গোসল করার জন্য এখানে চলে আসছে। এগুলো কোথায় যাবে ভাই? এগুলো জাহাজের আলগা যাবে। জাহাজের আলগা, ওটা আর একটা চর। আর একটা স্যার এখান থেকে ওটা কতক্ষণ লাগবে যাইতে? প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা এক চর থেকে অন্য চরে যাইতে। তো আমাদের এই কুড়িগ্রামে এতগুলো চর আছে, মানে এই যে চরটা রোলাকাটার চর বলেন, এই চর থেকে এই খড়গুলো বা খড়িগুলো নিয়ে যাচ্ছে আরো একটা চরে। সেই চরে যাইতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যারা স্থলে থাকি তাদের হচ্ছে প্রাইভেট কার থাকে, নিজস্ব গাড়ি থাকে। আর এই চরের বাসিন্দা যারা, চরে বসবাস করে যারা, তাদের মানে ঘরে ঘরে প্রাইভেট কার বলতে এই প্রাইভেট বোটগুলো, অর্থাৎ নৌকাগুলো। তারা এই নৌকার মাধ্যমে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। দেখেন, শ্বশুর বাড়ি থেকে খড়ি নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে। এখানে উঁচু একটা ভিটার উপর সারি সারি কয়েকটা বাড়ি। এই বাড়িগুলো হচ্ছে নতুন করা হয়েছে। দেখুন একদম কত সুন্দর সাজানো গোছানো বাড়ির এই যে আঙিনা, বাহির বাড়ি আমাদের গ্রামের ভাষায় যে বলি। আর এদিকটাতে হচ্ছে এই যে নিচু, অর্থাৎ বর্ষা মৌসুমে এখানে পানি থাকবে। আর এই যে এখানে হচ্ছে বাড়ি, দেখুন কত সুন্দর বাড়ি। আর চরের মানুষের আপনারা জানেন প্রধান সম্বল হচ্ছে গরু পালন, গরু ছাগল। কত বছর ধরে এখানে আসছেন? এই 2-3 মাস। সবাই? সবাই। আপনি জীবনে বাড়ি কয়বার সরাইছেন? আমার জীবনে 4-5 বার সরাইছি। আপনার? আমরা তো 4-5 বার। আপনি? আর 2 মাসের মধ্যে 4 বার সরাইছি। 2 মাস। আল্লাহ, আমরা তো ওই যে 3-4 টানা অফার দিয়েছি, অফার দিয়ে তারপরে 2 মাসের মধ্যে 4 বার টানছি। আপনি? সবাই একই। তাহলে তো বিশাল ক্ষতিগ্রস্ত। বিয়া ক্ষতি মানে মনে হচ্ছে ছাগল ভেড়া কিচ্ছু নাই, ঘর পর্যন্ত বাইরে। এখানে যে কটা বাড়ি আছে সব ওই তো এরকম 3-4 টানা দিয়ে তারপরে আবার এই চরে আসছি আমরা। 4টা টানা দিছি এই বাড়ি ঘর। মানে আপনাদের ইনকাম সোর্স কি, যে আপনারা খান, মানে কি খান? ওই খাওয়ার মধ্যে আমি একটু কাজকর্ম করে খাই না, বেড়া থাকে একটা ঢাকার সাইডে, ওইখান থেকে কিছু দেয়, ওই যাত্রাপুর থেকে না খাই। আর তাছাড়া কোনো ইনকাম সোর্স নাই? না। আর এখানকার যে আপনাদের ছোট বাচ্চা যারা আছে তারা পড়াশোনা করে কোথায়? পড়াশোনার বলতে নাই, রলাগাড়া এতদিন মনে হয় 4-6 মাস আগে আসছিলাম, ওইখানে স্কুল আসছিল, ওখানে স্কুল আছে কিন্তু বাড়িগুলো থাকার জায়গা নাই, এখানে নইলাম। এখন পড়াশোনাও শূন্য। আর এখানে আর এই চরগুলোর যে ছেলে মেয়ে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু পড়াশোনা তেমন হয় না। কারণ আপনারা জানেন, আমি এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে এক একটা চরে প্রাইমারি স্কুল আছে কিন্তু হচ্ছে হাই স্কুল নেই, মানে 5 পর্যন্ত পড়েই হচ্ছে পড়াশোনা এখানেই সীমাবদ্ধ। আর এমনও কিছু চর আছে, দুর্গম চর, যেখানে হচ্ছে মানে প্রাইমারি স্কুলও নেই। এখানকার মানুষ পড়াশোনা কি সেটাই জানে না, একটু বড় হলে হচ্ছে তাদের কর্মজীবনে চলে যায়। এখানকার ছেলেমেয়েরা ছোট থেকে কখনো স্বপ্ন দেখে না তারা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। তারা ছোটবেলা থেকেই জানে বড় হয়ে তাদেরকে কাজ করে খেতে হবে। আছে মাস্টার নাই এখানে নাই, ওই যে ওই চরে আছে। আচ্ছা, ওই চরে কি তোমরা যাও না?
স্যার নাই স্যার নাই? না। তার মানে তোমরা পড়াশোনা এখন করো না? আপাতত করে না। হ্যাঁ। আচ্ছা, আর এইখান থেকে ওই চরে যেতে কতক্ষণ লাগে? এই 10-15 মিনিট। আচ্ছা, কিন্তু মাস্টার নেই? মাস্টার নাই, প্লাস নদী পারাপার হয়তো সমস্যা। শহরে থাকি, আপনারা যারা শহরে থাকেন একটাবার এই চরগুলোর কথা চিন্তা করেন। এখানকার বাচ্চাগুলো অনিশ্চিত ভবিষ্যৎ, মানে তারা মানে বড় বেড়ে যে ওঠে তারা পড়াশোনা কি যে কি তারা বুঝেই না বা জানেই না অনেকে। অবশ্যই, কারণ এই এলাকায় যে এমন দুর্গবস্থা হয় বন্যায়, কোনো মিডিয়া প্রতিবেশী এলাকার খোঁজ খবর নেয় না। কারণ এখানে শতকরা 90% লোকও জানে না যে এটা এদিকে আরো বাংলাদেশ আছে বা আমাদের কুড়িগ্রাম জেলার লোক আছে, অনেকেই জানে না। একটাবার ভাবুন, এই চরের মধ্যে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো বিনোদনের মাধ্যম। পুরো চর মিলে একটি বাড়িতে একটি টেলিভিশন রয়েছে। সন্ধ্যার সময় এই চরের সকল মানুষজন এসে এই টেলিভিশন দেখতে ভিড় জমায়। এ যেন 90 শতকে প্রথম টেলিভিশন দেখার স্বাদ। সবার বিনোদনের জন্য এই হচ্ছে একটা ঘর। সন্ধ্যার সময় এসে সবাই এইখানে একত্রিত হয়ে টেলিভিশন দেখে। আচ্ছা, এই যে দেখেন বিশাল এক টেলিভিশন, সোলার সিস্টেম, আর সোলারের মাধ্যমে হচ্ছে আইপিএস। চেয়ার রাখা আছে, সুন্দর ফুলদানি রাখা আছে। এই যে এখানে মনে হয় ভাই বসে। বাবা একটা গ্রামের সমস্যা হলে এখানে বিচারাদি হয়, এটা নিয়েই এটা করা আর কি। সবাই এসে এক জায়গায় বসেও রাত্রে বসে একখানে খবর দেখে চা খায়, ওটার আনন্দই আলাদা একটা। যেহেতু এখানে আশেপাশে কোনো বাজার ঘাট নাই, এক বাজারে যাইতে হলে আমাদের যাইতে হয় যাত্রাপুরে, আর নাহলে এইদিকে নারায়ণপুরে 7 কিলো উত্তর পাশে। এই জন্য বিদ্যা এটা বসার জন্য জায়গা করছে আর কি। ভিড় হয়ে যায় এখানে, প্রতিদিনই লোক আসে। দেখেন স্টকে চেয়ার কতগুলো, মানে সন্ধ্যা হলেই এখানে সিনেমা হলের মতো চালু হয়। এখানে খবর দেখার জন্য গ্রামের মানুষ জড়ো হয়ে যায় প্রতিটা বাড়ি থেকে। টেলিভিশন সোলারে চলছে? হ্যাঁ চলে, আইপিএস চলেছে, এই এখন বন্ধ করলাম আর কি। ডিশ লাইন কিভাবে চলে? আকাশ সেট করছি, এই পাশে আকাশ আছে। আকাশ আপনার রিচার্জ করে প্রতি মাসে 400 টাকা রিচার্জ করলে পুরো 1 মাস সব চ্যানেলে খবর দেখা যায়। কি সুন্দর একটা পরিবেশ দেখেন। চতুর্পাশে হচ্ছে হাহাকার চর, পানি, মানে এখানে যখন বন্যা হয় তখন কিন্তু এখানে পানি থাকে। আর এই জায়গায় এখানে এই ঘরটা হচ্ছে সেই টিভি দেখার ঘর। এই ঘরে টেলিভিশন দেখেন নাকি? হ্যাঁ, টেলিভিশন দেখা, ছেলেরা গ্রামবাসীরাও দেখে। কারেন্ট নাই, কিন্তু ওই নিয়ে ওই সোলারের উপর ভিত্তি করে আমাদের জনগণের একটু সুখ শান্তি দেয় আর কি, বিনোদন আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোন পাশে? এই যে পাশেই। এই নতুন 2-3 মাস আগে আসছে? হ্যাঁ। আর বাড়ি কয়বার সরাইছেন বা ভাঙছেন? 3বার। চরের মানুষ কিন্তু প্রতিনিয়তই বাড়িঘর ভাঙার উপর থাকে, এখান থেকে ওইখান, ওইখান থেকে এইখান, এটাই তাদের জীবন। মানে সারা তাদের জীবনে সঞ্চয় আর করবে কি, তারা চিন্তায় থাকে যে কখন তাদের বাড়ি যেমন হয় টান দিতে হয়। এই জন্য এগুলো সব পরিবারকে বলা যায় নিঃস্ব পরিবার, মানে খুবই কষ্টে তাদের জীবনগুলো পার হয়। খুব খুশি হলাম শহরে যে আসছেন দেখবেন, খুব খুশি। ভারতের কোন রাজ্য? আসাম? গোয়ালপাড়া জেলা আর কি। গোয়ালপাড়া জেলা, আসামের গোয়ালপাড়া। আসামের গোয়ালপাড়ার কাছে চলে আসছি এই চরটা। এই কোয়ার্টার মাইল দূর। আচ্ছা, এগুলো কি চরের জমিগুলো আপনাদের? যার যার জমি সবারই, হ্যাঁ আমাদের আছে, যারা বাড়ি নিচে সবারই জমি আছে, শুধু তো আমাদের একলা তা তো না, কম বেশি সবারই আছে। এতদিন নদীর ভিতরে নদী ছিল, এটা নতুন উঠছে চর। আবার ওইখানে যে এলাকাটাই ছিলেন, ওইখানে ওই বাড়িটা যে আমরা ভেঙে আসলাম পরে, যে নিজের জমি ছিল। আর নিজের জমি ছিল, পরে 18 বছর পর বাড়ি ভেঙে আসলাম। 18 বছর। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কি হাতে আপনার? হালকাতার চিঠি ভাই। এই চরে আবার মানুষ কোথায় বাকি খাইলো ভাই? তারপরে অবরোধন এলাকা, তারপরে দোকান ভাড় যাই থাক, সবারই তো সবসময় কাছে টাকা থাকে না, মনে হচ্ছে চাইলে তার চারা খাওয়া লাগে। দোকানই দেখলাম না, সেটা ও দোকান আছে, ওই যে ওই সাইডে একটা দোকান আছে, ওই সাইডে গেলে যা দেখতে পারবো। আচ্ছা, ওই পুরাতন চরটায় ওইখানে দোকান আছে, ওইখানে বাকিগুলো এখানে চিঠি দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই চরে নতুন দোকান হয় নাই? না, একটা আছে। আচ্ছা, আপনার দোকান মাল করতে তো কষ্ট হয়? হ্যাঁ অবশ্যই। দেখেন গ্রামে যে হালখাতার প্রচলন সেটাও কিন্তু এখানেই দেখলাম। মানে ওই পারে যখন পুরাতন বাড়ি ছিল তখন ওইখানে দোকানে বাকি খাইতো, আর সেই বাকি মানে হালখাতা, মানে সিজন শেষে যে হালখাতা, সেই হালখাতা চিঠি দিতে আসছে। প্রতি বাড়িরই বাকি আছে? প্রত্যেক বাড়িরই? সবারই। বন্যায় ভাঙে আসছেন এখানে? হ্যাঁ, সবই বন্যায় বাইরে ভাঙে আসছি। আপনাদের তো অনেক কষ্ট গো। হ্যাঁ, কষ্ট খালি কইেন না, হে কথা। ওই বন্যায় না সব বাড়ি বন্যায় বাড়ি ভাঙে আসছি। নাও ডঙ্গা ভাজা না কত কষ্ট করে। কলা গাছ দাদা বুড়া বানাবো না আমরা, না যে আসা যাওয়া করছি জানেন।
আচ্ছা, নৌকাও নাই। না আচ্ছা, নৌকার কথা যে বললাম, মানে চরের প্রতিটা বাড়ির একটা করে নৌকা থাকে, সেই নৌকা বানানোর সামর্থ্য কিন্তু অনেক না বাড়ির নাই। অনেকে এই যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরের মধ্যে নাই কোনো মসজিদ, নাই কোনো স্কুল। এই যে সাফা স্কুলে যাহারে না, সাফা স্কুলে যাহারে না, না সাফা স্কুলে যাইব না, না একটা মসজিদে শুক্রবার নামাজ বাড়িতে পারে, মসজিদে যাহারে না। শুক্রবারের মাঝে মসজিদে পড়ে। হ্যাঁ। হ্যাঁ, মানে আপনাদের ওই সারে যা পারে, ওই সারে যা পারে, একদিন বাড়িতেই পারে। আপনাদের কি বলবো, মানে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানকার মানুষ একদম বিচ্ছিন্ন মনে হচ্ছে, মানে আমাদের যে লোকালয় আছে, লোকালয় থেকে বিচ্ছিন্ন। এখানকার সিচুয়েশন, এখানকার পরিবেশটাই ভিন্ন। এই যে বাচ্চা কাছে স্কুলে পড়ে না, আগে পড়তো, এখন বাড়ি সরানোর পর থেকে স্কুলে যায় না, হ্যাঁ। আর স্কুলে গেলেও সেখানে মাস্টার নেই। না এভাবেই নাই লোক নাই পারো হারে না, এবার যাহারে না পড়াশোনা যে পোলাহানের বদ্ধ আগাতেছে। দেখেন, আমি এই যাত্রাপুর ঘাটে বেশ কয়েকবার এসেছি বিভিন্ন কাজে। একটা জিনিস দেখে, মানে এই দাদুকে দেখে আমার মনে পড়ে গেল, এই দাদুর একটা ভিডিও নিয়েছিলাম আমি, সেখানে দাদু অনেক মজা করছিল। হঠাৎ করে এই আজকে এই রোলাকাটার চরে এসে এই দাদুর সাথে আবার দেখা হয়ে গেল। আমি হঠাৎ করে চিনে ফেলছি, কিন্তু দাদু আরেকটু নির্জীব হয়ে গেছে, যেহেতু বয়সটা বেড়ে গেছে, একটু একটু কাঁপতেছে। তো এই দাদু অনেক মজা করছিল। এই ভিডিওটা একটু দেখুন, যে এই মজা, মানে মজার মানুষটা আমাকে চিনে নাই, পরে পরিচয় দেওয়ার পর একটু মনে হয়েছে এখন। আচ্ছা, এখানে আপনার বাড়ি? কিসের বাড়ি বাড়ি যে কেবল। আচ্ছা, বাড়িতে কে কে থাকেন? ওই বেটার বউ থাকে, এই যে এই যে নাতি। তো এই দাদু যখনই আমাকে চিনলো, তখনই প্রচুর আগ্রহ নিয়ে তাদের বাড়ির দিকে টানছে। দাদু কিন্তু সেই মজার মানুষ, কিন্তু বয়সের ভারে। কি খাইছেন সকালে দাদু? সকালে এখন ভাত খাইছি, এখন গাওটা দুইয়া আবার খাবেন কিছু? আর কি খাবো এখন। দোকানালা বাড়ি আপনাদের? কিসের দোকান দোকানে এখন কি করবো, এখন কারেন্ট কিছু নাই। ও, কত সুন্দর চাংরা বলি, সেই চাংরা মাচা। এখানে কি রাত্রে বসে থাকেন? বসে পোলা বানে মানুষ এসে বসে। আচ্ছা, এই যে দোকানের চাংরা আর কি? হ্যাঁ, দোকানে। আর এই পুরো চরের মধ্যে আপাতত এই যে একটা দোকান, চরের মধ্যে একটা দোকান, এই দোকানে তো মাল থাকার কথা প্রচুর, কারণ অনেক বেচা কিনে হওয়ার কথা। ঢাকা থেকে ওই যে ধান কাটিয়া, টাঙ্গাইল থেকে ধান কাটিয়া এনে 7-8 মাল তুলছিলাম, তা ওই যে বাহিটাহি যায়। আচ্ছা, হালকা কবে করবেন? বুধবার দিন করবা চাইতেছি, তার লোকজন এটা এত দিবই না ঠিক মতন। সবারই তো অভাব, সবারই আপনারা চিন্তাও করতে পারবেন না মানুষ এখনো কিভাবে জীবন যাপন করে। দেখেন, পুরা দোকানের মধ্যে মাল, কয়েকটা পটেটো, কয়েকটা বিস্কুট, তাছাড়া আর তেমন কোনো কিছুই দেখতে পারতেছি না। আসলে ইয়ে খায়, শালিকে খায়, পাখি আইসা পাখি বসে, এই জন্য পাখি বসে বসে খায়, এই জন্য মানে অন্য জায়গায় শহরের মধ্যে তখন কাজ করে ওইখান থেকে কিছু টাকা নিয়ে আসে, আসার পরে এই দোকানে মাল করে কোনো ক্রমে সংসার চলে। এই সংসার মানে বাচ্চা কাচ্চা যে না, এতে যে বেহানা খাইছে, এখন এতে গাওটাও দুই আইলে এখন কি খাইব। কোনো আগে ঢাকা রিক্সা টানছি। আগে রিক্সা টানছেন? রিক্সা টানছি। আহা, রিক্সা টানছেন, পরিবার চালাইছেন? হ্যাঁ, মানে এই চরের মধ্যেই তখনও বাড়ি? এতে চরে বুড়া গেলাম, এতে চরে বুড়া গেলাম। কি বলবো, এই দাদা হচ্ছে আগে ঢাকায় রিক্সা চালাইতো, আর তার শিকড় হচ্ছে এই চরে, আর হচ্ছে এখন এই যে অবস্থায় সে এই চরের মধ্যে আছে। বাড়িওয়ালা তো মরে গেছে। বাড়িওয়ালা তো মরে গেছে। আচ্ছা, এই যে ভাই হচ্ছে আমাকে বিস্কুট খাইতে বলতেছে। চরের মানুষের কিন্তু মন অনেক বড়, আপনারা যাই বলুন। আর এই চর হচ্ছে কুড়িগ্রামের, না না সমস্যা নেই, আমরা খাওয়া দাওয়া করে আসছি। তো কুড়িগ্রামের যাত্রাপুর ঘাট থেকে রোলাকাটার চর বললেই এই চরে আপনাদেরকে নামিয়ে দেবে। দেখে তো অবাক হয়ে গেছি যে আপনার সাথে আবার দেখা হইলো। আল্লাহ আল্লাহ জানি, সুখ শান্তিতে খিলাই আল্লাহ। বয়স হয়ে গেছে আপনারা, দেখে খারাপ লাগতেছে। নজর খারাপ হয়ে গেছে, আপনি কালা কুটকুটা দেখি নজর হারে খারাপ হয়েছে। মানুষের জীবন আসলে, আমাদের সবাইকে একদিন বৃদ্ধ হইতে হবে। এক সময় শক্তিশালী এই দাদু হচ্ছে রিক্সা চালাইতো ঢাকা শহরে,
এখন বয়সের ভারে এই বাংলাদেশের এক কানি বলা যায়, এই চরের মধ্যে তার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে বা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। আচ্ছা, এখানে তো মসজিদ নেই? না, এখানে কোনো মসজিদ নেই। নামাজ কোথায় পড়েন? নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ যেটা সেটা বাড়িতেই পড়ি, ওয়াক্তি নামাজগুলো। আর জুমার নামাজটা আমরা অন্য এলাকায় গিয়ে পড়ি। তাহলে এখানে পাশের যে চর আছে সেখানে? হ্যাঁ, সেখানে। এমনিতে আপনি পেশায় কি করেন? আমি পেশায় কৃষক, পাশাপাশি আরবি শিখছি, ইলম শিখছি কিছু। তো পোলাপানদেরকে শেখানোর চেষ্টা করি, কিন্তু সেরকম জায়গা নাই যেখানে যে বসাবো তাদেরকে। এই জন্য নিজের বাড়িতেই মানে ঘরের ভিতরেই তাদেরকে দিয়ে একটু বসি। চলে সব ছেলে পেলে যায় পোলাপান? হ্যাঁ, মোটামুটি সবাই আসে, কিন্তু জায়গা হয় না, জায়গার সংকট। আচ্ছা, দেখেন চরের মধ্যে এই ভাই হচ্ছে শিক্ষিত একজন মানুষ, মানে ইসলামিক জ্ঞানও তার অনেক আছে। এই যে চরের মধ্যে থেকে তার জীবনটা কিভাবে আগাবে? এখানে নাই কোনো মাদ্রাসা, বা মাদ্রাসা দিতে গেলে তো কিছু টাকার দরকার। জি, অনেক। সেজন্য এই গ্রামের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে সে হচ্ছে এই কোরআনগুলো পড়ায়, কোরআন পড়ানো শেখায়। আচ্ছা, আর এমনিতেই পড়াশোনা আগে কোথায় করতেন? আমি কবি মাদ্রাসায় পড়াশোনা করছি। কুড়িগ্রামে? হ্যাঁ, কুড়িগ্রাম। আচ্ছা, ওইখানে কোনো চাকরি বাকরির চেষ্টা করেন নাই? চেষ্টা করছি। এখন যদি আমি এখান থেকে চলে যাই, দেখি যে আমাদের এলাকার যে বাচ্চাগুলো আছে এরা তো আর ফাঁকে যাইতে পারতেছে না। এখন তাদেরকে তো কিছু ইলম শিক্ষা দেওয়া দরকার। বাড়িতে বৃদ্ধ বাবা মা, তাদেরকে রাখা কোথাও যাইতে পারি না। এই জন্যই বাড়িতে কৃষি কাজ করতেছি, পাশাপাশি মনে করে যে ছাত্রদেরকে নিয়ে একটু তাদেরকে যেভাবে হোক একটু শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই চরের মানুষের জীবন এভাবেই কেটে যাচ্ছে এখানে। মানে তাদের চিন্তা ভাবনাও কিন্তু এইটুকের মধ্যেই করতে হয়, এর বাইরে কিন্তু তারা চিন্তা ভাবনা করতে পারে না। ভাইয়ের অবস্থা মানে একটু বেশি নাহলে তো অন্য ঘরগুলো দেখলাম যে টিনের ঘরটাও, আরে ভাই তো দেখলাম এখানে টিনের কোনো ছাপ নাই, শুধু টিনে চাল ছাড়া। দরিদ্র বাড়িগুলো দেখতে কিন্তু সুন্দর, যেটা ওই যে আমরা বলি যে কল্পনার বাড়ি, সেই কল্পনায় আট করার মতো বাড়ি, কিন্তু এদের জীবন কিন্তু ততটা সুন্দর না, যেটা এটা দেখে আমাদের অনেকের মনে হবে যে এত সুন্দর বাড়ি এখানে যদি থাকতে পারতাম, এরকম মনে হয়। কিন্তু তাদের জীবনটা কিন্তু আমাদের চিন্তার থেকেও কঠিন। পুরো চরটা ঘুরে ঘুরে দেখছি, প্রত্যেক বাড়িতে তো আর যাওয়া সম্ভব না। আশেপাশে যে বাড়িগুলো পাচ্ছি, যে মানুষগুলোকে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলতেছি আর আপনাদেরকে জানাচ্ছি যে আসলেই আপনারা চিন্তাও করতে পারবেন না যে মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে। সুন্দর একটা জায়গা, মানে সব জায়গায় বালু, কিন্তু এখানে ঘাস দেখলাম। এটা রসুন আবাদ করছেন না খালা? রসুন তো হয় নাই সেভাবে, বালু মাটি হয় নাই, নতুন মাটি তো এই জন্য আর হয় নাই, বালু আছে। আর কি তুলতেছেন আপনি? শাক? শাক তুলি। শাকও তো হয় নাই, একদম ছোট্ট একটা জায়গায়। অত বালু মাটি না, কই না বালু মাটি, শাক নাই। এখন 8 বাজার করা হারি না, এখন আমরা খাই। কাকা কি করে? কাজ করে, ওই যাবে কামলাতেছে। আচ্ছা, তা আপনার ছেলে নাই? আছে, বড় একটা ছেলে আছে, ঠিক মতো কাম করে না। বাইরটা বাড়িতে আছে? বাড়িতে নাই, কামে গেছে 2 মাস ধরে, টাকা পয়সাও দেয় না। বাড়িতে যাচ্ছেন? তোলা শেষ? শেষ। মানে একজনের জমিতে সবাই তুললেন নাকি যার জমিতে? না, আমার মনে একই শরীর তো, ওই মালিতে গেছি, মালিতে আবাদ করি, আমি ভাগ বাটরা করে নিলাম। শেষ তোলা? শেষ তোলা মানে ভাগাভাগি শেষ, একটু ভাগ পাইছেন? এই যে শেষ। এই যে 3 দিন কাম করি, এই যে এইটুকু পেলো। তাই দিত জান বাঁচে না। আচ্ছা, বাদাম এখানে কয় মন হবে? এর কম না 4-5 বাদাম হবে। চাষ ভালো হয় না, ফলন ভালো হয় না? না, ফলন নাই। কেন ভালো হইলো না কেন? বালুর মধ্যেই তো চাষ হয় জানি। এখন চাষের মধ্যে বাদামের ফসলটা আবার খুব খারাপ। এবছর বাদামের ফসলে খারাপ। মাটি শুকনে, রস নাই। শুকনি মাটি, যে রস নাই। শের কত করে বা মন কত করে? দামও নাই। কামলার দামে উঠবেন না, কামলার দামে উঠবেন না। কি করি, বসি আসি তুলি নিয়ে যাই, কাজ তো আর নাই। কি করি গাছি এখন কি আবার হলেও তোলা লাগবে, না হলেও তোলা লাগবে। পুরাটাই লস, বীজ শুদ্ধ লস। এবছর আছে, সামনে বছর নাও থাকতে পারে। নদীতে চলে গেল, কোনো নির্ধারিত নাই, একদম মরুভূমির মতোই কিন্তু লাগছে। এখানে হাসপাতাল তো দূরে থাক, মানে শহরে যে যাবে সেই নৌকাও সবসময় পাওয়া যায় না। এই যে পাইলাম, এই যে 200-300 বাদাম, তাই কিভাবে চলবে? বাদাম হয় নাই, বাদাম
বন্যার পরে বাদাম চলার গতি খুব খারাপ। এরকম ভাবে নষ্ট হয়। ভাই কোনো না করি আমাকে চাকরি ব্যবস্থা করতে হবে। এখানে যে ফ্রেন্ডশিপ যে এনজিও আছে সেই এনজিওর অফিস, সেই অফিসের কাজ চলছে এখানে। এই যে বাস দিয়ে মানে সুন্দর একটা বেড়া হবে। আপনারা জানেন এই চর অঞ্চলে বিভিন্ন এনজিওগুলো মানে এসে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ত্রাণ বলেন, মানে এনজিওরাই কাজ করে এই চর নিয়ে, তাছাড়া কিন্তু অন্য কোনো সংস্থা এভাবে কাজ করে না। ভাই চায়ের ব্যবস্থা করছে। তো দীর্ঘক্ষণ আমরা এই চরটা ঘুরে বেড়াইলাম, অনেকের সাথে কথা বললাম। সে সময় মাসুদ ভাই হচ্ছে আমাদের জন্য একটা চায়ের অ্যারেঞ্জমেন্ট করছে। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।